আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। টানা 22 দিন পর শুরু হলো গণপরিবহন চলাচল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে গেল মাসের 14 এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় গণপরিবহন। টানা তৃতীয় দফা বিধি নিষেধ শেষে বৃহস্পতিবার থেকে অর্ধেক যাত্রী এবং বর্ধিত ভাড়ায় দেশজুড়ে চলতে শুরু করে গণপরিবহন। রাজধানী ঘুরে দেখা যায় চালক, হেলপার ও যাত্রীদের মুখে মাস্ক থাকলেও ছিল না স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। এদিকে গণপরিবহন খুললেও যথারীতি বন্ধ থাকছে আন্তজেলা বাস চলাচল। গেল কয়েক বছরে শিমুলিয়া বাংলাবাজার রুটের পদ্মা নদীতে পদ্মা সেতু সহ নদীর বহুমাত্রিক ব্যবহার বাড়লেও কমেছে নদীর প্রশস্ততা। ফলে নৌযান ব্যবহারকারীদের পাশাপাশি জীবন ঝুঁকিতে রয়েছেন নৌযানে কর্মরত শ্রমিকরাও। যে কোনো সময় ঘটতে পারে আরো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। মোস্তফা কামাল তোহার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে স্বল্প দূরত্বের যোগাযোগের কারণে শিমুলিয়া বাংলাবাজার রুট হয়ে যাতায়াতকারীদের সংখ্যা বাড়ছে প্রতি বছর। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মূলত এ রুটের উন্নয়ন সাধন হয়। এ রুটে 2014 সালের 4 আগস্ট পিনাকি 6 লঞ্চ ডুবিতে 53 জনের লাশ উদ্ধার ও 49 জন নিখোঁজ হলে নড়ে চড়ে বসে প্রশাসন। প্রতি ঘাটে নিয়োগ দেওয়া হয় স্থায়ীভাবে বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের। এরপরও ঘটছে একের পর এক দুর্ঘটনা। এ রুটে 14 থেকে 15টি ফেরি, 86টি লঞ্চ, 1.5 শতাধিক স্পিডবোট যাত্রী পরিবহন করে। 10 থেকে 12 কিলোমিটার দীর্ঘ এ রুটের মূল পদ্মা নদী ছাড়া সরু চ্যানেল প্রায় 8 কিলোমিটার। এই 8 কিলোমিটারের নাব্যতা সংকট দূর করতে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে প্রতি বছর ড্রেজিং করেও হিমশিম খায়। রুটটির নানান সংকট ও অসঙ্গতির চিত্র তুলে ধরেন স্পিডবোট চালক, লঞ্চ চালক ও স্থানীয়রা। যারা ওই স্পিডবোটটা মনে করেন যে পুরানো ড্রাইভার আছে তার কাছ থেকে আছে, নৌযানও বাড়তেছে। যেমন আগে স্পিডবোটের সংখ্যা কম ছিল। আমাদের লঞ্চ চালাইতে ওখানে খাড়ির চ্যানেলে সমস্যা হয়। খাড়ির চ্যানেল তেমন একটা ভালো না, যেহেতু বল গেট আসা যাওয়া করে তাতে সমস্যা হয়। এ রুটের শুরু ও বর্তমানের চিত্র তুলে ধরেন লঞ্চ মালিক সমিতির এ নেতা। পদ্মা নদী ছোট হয়ে গেছে এবং গভীরতা কমে গেছে এবং রাস্তা শুরু হয়ে গেছে, কিন্তু যানবাহন আগের তুলনায় অনেক বেড়েছে। ওই সময় প্রথম আমরা এই ঘাটে 12টা লঞ্চ নিয়ে যাত্রা শুরু হয়, এখন সে জায়গায় লঞ্চ হয়েছে 86টা। এদিকে সম্প্রতি 26 জনের প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটির 2 প্রধান জানান তারা তুলে আনবেন নৌ দুর্ঘটনার পেছনের চিত্র। আজকে আমরা প্রাথমিকভাবে কিছু প্রত্যক্ষদর্শী বক্তব্য নিয়েছি। সার্বিক পরিস্থিতি আমরা দেখতে পেলাম, এটি চলমান থাকবে আর অনেক কাজ বাকি। তো এটি আমরা বিশ্লেষণ করে এই তদন্ত করে আমরা দেখব যে এই নৌ দুর্ঘটনা কি কারণে হয়েছে, সেই কারণ আমরা উদ্ঘাটন করব। দেশের সবচেয়ে ব্যস্ততম এই রুটটিতে দুর্ঘটনা কমাতে নৌযান চালকদের দক্ষতা বাড়ানোর সাথে সাথে নৌপথ বিস্তৃত করার দাবি নৌযান সংশ্লিষ্টদের। পাশাপাশি নৌযাত্রায় সতর্ক হতে হবে সবাইকে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। করোনা মহামারী মাহে রমজান এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে র্যাবচারের অধীনস্থ সকল কর্মকর্তাদের নিজস্ব বেতনের অর্থায়নে 300 গরিব ও দুস্থদের মাঝে বৃহস্পতিবার দুপুরে বিতরণ করা হলো উপহার সামগ্রী। বৃহস্পতিবার রাজধানী মিরপুরের পাইকপাড়া এলাকায় র্যাবচারের কার্যালয়ে এই উপহার সামগ্রী তুলে দেন র্যাবচারের অধিনায়ক মোজাম্মেল হক। এ সময় উপ অধিনায়ক মেজর রবিউল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ সমাগত। ঈদের পূর্বে আমরা আমাদের মানবিক দায়িত্ব থেকে আমাদের বেতন এবং রেশনের একটি অংশ বাঁচিয়ে আমাদের দুস্থ, হতদরিদ্র এবং কর্মহীন বেকার জনগোষ্ঠীর পাশে আমরা দাঁড়াচ্ছি। আমরা এই প্রক্রিয়াটি আজকে শুরু করেছি এবং এটি একটি অনানুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে। বিশেষ করে হতদরিদ্র গরিব কিছু মানুষ আছে যাদের আত্মসম্মানবোধ অনেক বেশি, যারা রাস্তায় দাঁড়াতে কষ্ট এবং লজ্জা পায়, এরকম মানুষকে যদি আমাদেরকে ফোন করে জানায় তাদের বাড়িতে আমরা খাবার পৌঁছে দেব। সুস্বাস্থ্যের পূর্ব শর্তই হলো নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম। এ লক্ষ্যে বুধবার রাজধানীর লিংক রোডে বাংলাদেশ জিম মালিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ইলিয়াস মিয়ার সভাপতিত্বে
জিম সেক্টরকে বাঁচিয়ে রাখার দাবিতে অনুষ্ঠিত হলো এক সংবাদ সম্মেলন। এ সময় করোনায় দেশের জিম সেক্টর বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে উল্লেখ করে সরকারের কাছে সুদমুক্ত ব্যাংক লোন ও সরকারি সহযোগিতার দাবি জানান বক্তারা। নোয়াখালীতে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশের পর এবার এগিয়ে এলো নোয়াখালী পৌরসভা। পৌরসভার উদ্যোগে নোয়াখালীতে চালু হলো অক্সিজেন ব্যাংক। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্বরে এই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন মেয়র শহীদ উল্লাহ খান সোহেল। এতে করোনায় আক্রান্ত ও অন্যান্য রোগীদের মনে কিছুটা হলেও স্বস্তি নেমে আসবে বলে মনে করছেন জেলা সচেতন মহল। জিরো কার্বন সোর্স প্রযুক্তি উদ্ভাবনের জন্য 2021 সালের গ্লোবাল কুলিং পুরস্কার লাভ করল বিশ্বের শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রি। এই জিরো কার্বন সোর্স প্রযুক্তি পরিবেশ বান্ধব ও এয়ার কন্ডিশনারের কার্বন নিঃসরণের প্রভাব 80% পর্যন্ত হ্রাস করবে। রকি মাউন্টেন ইনস্টিটিউট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও মিশন ইনোভেশনের যৌথ উদ্যোগে গেল 2018 সাল থেকে গ্লোবাল কুলিং প্রাইস দিয়ে আসছে। বিশ্বের 160টি দেশ সহ বাংলাদেশি ভোক্তাদের জন্য গ্রি ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাত করে আসছে প্রতিষ্ঠানটি। 22 দিন পর গণপরিবহন চালুর প্রথম দিনে ময়মনসিংহের সড়কগুলো বেশ ফাঁকাই ছিল। আন্তজেলা গণপরিবহন চলাচল বন্ধ থাকায় অল্প সংখ্যক বাস চলাচল করলেও ছিল না যাত্রীর চাপ। পাটগোদাম ব্রিজের মোড়ে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর জেলার বাসের কাউন্টার ছিল জনশূন্য। তবে সিএনজি চালিত অটোরিকশা ও মাহেন্দ্রের যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নগরী জুড়ে রিকশা ও ইজি বাইকের তীব্র যানজটে অন্ত ছিল না ভোগান্তির। উদ্বোধন করা হলো রংপুরবাসীর বহুল প্রত্যাশিত রংপুর মেরিন একাডেমি। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে মেরিন একাডেমির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেরিন একাডেমির উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী পাড়া বন্দরের জন্য অধিগ্রহণকৃত এলাকার ক্ষতিগ্রস্ত 3,423টি পরিবারকে উন্নত মানের বাড়ি হস্তান্তর ও জলযানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক আসিফ হাসান, পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের একটি মৎস্য খামারে বিষাক্ত পানি ছেড়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে একটি ডাইং কারখানার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার ইস্যুদার এলাকার মোবারক হোসেনের খামারে হাজার হাজার মাছ মৃত অবস্থায় ভাসতে দেখা যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোবারক। এ ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানায় থানা পুলিশ। এবার কৃষি সংবাদ। বগুড়ার শেরপুরে কৃষিপ্রেমী এক শিক্ষক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চাষ পদ্ধতি দেখে অনুপ্রাণিত হয়ে এলাকায় মাচা পদ্ধতিতে শুরু করেন তরমুজ চাষ। বিদেশি জাতের হলুদ ও কালো রঙের রসালো ফল তরমুজ চাষ করে পেয়েছেন ব্যাপক ফলন। প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিন্ন জাতের এই হলুদ ও কালো তরমুজ দেখতে আসছেন অনেকেই। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বরাদেহ গ্রামের শিক্ষক আব্দুস সালাম পেশায় শিক্ষক, তবুও কৃষির প্রতি তার আগ্রহ বেশ। কৃষির প্রতি প্রেম থেকেই বাড়ির পিছনে পরিত্যক্ত জায়গায় গড়ে তোলেন মালটা, পেয়ারা সহ বিভিন্ন ফলের বাগান। গত বছর করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে মাচা পদ্ধতিতে শুরু করেন তরমুজ চাষ। প্রায় 3 বিঘা জমিতে উন্নত জাত তৃপ্তি হলুদ রঙের এবং ব্ল্যাক বেবি ও ব্ল্যাক সুইট কালো রঙের বিদেশি জাতের রসালো ফল তরমুজ চাষ করে পেয়েছেন ব্যাপক ফলন। বর্তমান বাজারে চাহিদা অনুযায়ী খরচের তুলনায় 3 গুণ লাভের আশা করছেন তিনি। আমার প্রায় $1,50,000 টাকা খরচ হয়েছে। আমি আশা করতেছি এই তরমুজ থেকে 4 থেকে 5 লাখ টাকা বিক্রি করতে পারবো। বাগান জুড়ে সারিতে সারিতে মাচার নিচে ঝুলছে হলুদ ও কালো রঙের তরমুজ। প্রতিদিন দূর দূরান্ত থেকে তরমুজ দেখতে এসে বর্তমানে কাছে ফল ও চাষাবাদের পদ্ধতি জেনে অধিক লাভের আশায় এই ভিন্ন জাতের তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করছেন অনেকে। স্যারের এই হলুদ তরমুজ দেখার জন্য আসছি। আমি নিজেও অনেক আগ্রহী এই তরমুজ করার জন্য, সেই জন্য স্যারের থেকে পরামর্শ নিতে আসছি। আমরা মাঝে মধ্যে এখানে আসি এই তরমুজ বাগানে তরমুজ দেখতে, এবং খুব সুন্দর এখানকার তরমুজ, খুব অত্যন্ত স্বাদের। উপজেলা কৃষি অফিস থেকে ফল চাষে আগ্রহী ও বেকার যুবকদের প্রশিক্ষণ সহ সর্বদা সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। হলুদ তরমুজ অধিক লাভজনক ও সুস্বাদু হওয়ায় সারা দেশের মতো অত্র উপজেলাতে এর চাষ শুরু হয়েছে এবং ভালো ফলন হয়েছে। এ ধরনের লাভজনক ও সুস্বাদু ফল চাষে আগ্রহীদের
কৃষি অফিস প্রতিনিয়ত প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। দেশের বেকার যুবকেরা কৃষিতে এমন উৎসাহিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন ফল চাষের মাধ্যমে তারাও যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন, তেমনি এতে করে দেশের বেকারত্ব কমবে বলে মনে করেন সচেতন মহল। বাথন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।